This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আপডেট বাংলা শুরুতেই আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা কি আর্থিক সঞ্চয়। আমি, আপনি, আমরা সবাই কম বেশি সঞ্চয় করে থাকি। কেউ ব্যাংকে করি, কেউ পোস্ট অফিসে করি। আচ্ছা, আপনি কোথায় সঞ্চয় করেন? কোনো বেনামি সংস্থায় নয় তো? সেই সংস্থার সরকারি রেজিস্ট্রেশন রয়েছে কিনা সে তথ্য কি আপনার কাছে আছে? সেবির ছাড়পত্র রয়েছে কিনা সেটাও কি জানেন? কারণটা হচ্ছে অর্থলগ্নি সংস্থার ফাঁদে পড়ে বহু মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। 10 বছর আগে সঞ্চয় হারিয়ে লক্ষ লক্ষ মানুষ পথে বসেছিলেন, তারপরেও জনতার হুঁশ ফিরছে না। জেলায় জেলায় বেআইনি চিটফান্ডের ফাঁদ পাতা রয়েছে। বাড়তি সুদের আশায় সেই ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। প্রথমে বিশ্বাস অর্জন করছে তারা, পরে টাকা হাতিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। যেমন কল্পিতা মাইক্রোফিন্যান্সের খপ্পরে পড়েছে বহু গ্রাহক। গতকাল এই খবর আপনাদের আমরা দেখিয়েছি। প্রশ্ন হলো, কিভাবে কাজ করত এই সংস্থা? কিভাবেই বা গ্রাহকদের আস্থা অর্জন করেছিল প্রতারকরা? অন্তর তদন্ত করেছি আমরা। দেখুন। লোভ করে বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা রাখলেই লাভ থেকে সোজা লোকসান, সেটা হারে হারে টের পাচ্ছেন উত্তর 24 পরগনার গোপালনগর থানার আকাইপুরের বাসিন্দারা। পাসবইয়ে জলজল করছে সংস্থার ট্যাগলাইন, আপনার খুশিতে সবার খুশি। কিন্তু গ্রাহকরা খুশি হতে পারছেন কই, বরং হাহুতাশ করছেন, কারণ কষ্টের জমানো টাকা নিয়ে ভ্যানিশ কল্পিতা মাইক্রোফাইন্যান্স। আকাইপুরে টাকা হাতানোর কারবার ফেঁদে বসেছিল এই সংস্থা, যে ফাঁদে পা দিয়েছেন এলাকার বহু মানুষ। আয়ের কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয়, কিন্তু সবার পক্ষে তো ব্যাংকে টাকা জমানো সম্ভব নয়। গ্রাহকের এই অসুবিধাকেই টার্গেট করেছে বেআইনি অর্থলগ্নি সংস্থা। 20 টাকা করে দিনে জমা হচ্ছে, 1 বছর রাখতে হতো, তারপর 1 বছর পরে যে টাকাটা জমছে সেই টাকাটা একসঙ্গে ইন্টারেস্ট সঙ্গে টাকাটা পেতাম। ব্যাংকে তো রোজ 20 টাকা করে দেওয়া সম্ভব না, তো এখান থেকে দোকান থেকে 20 টাকা করে রোজ এসে নিয়ে যেত। আর ব্যাংকে রাখতে গেলে তো অ্যামাউন্টটা বেশি রাখতে হবে, 20 টাকা করে রোজ রাখা যাবে না। এটা হচ্ছে লোনটাও দিচ্ছে, সেই জন্য ভেবেছি লোন যখন দিচ্ছে তাহলে হয়তো যাবে না। সব টাকা গায়েব। পুজোর আগে বেআইনি এই অর্থলগ্নি সংস্থার অফিসে তালা পড়তেই গ্রাহকদের মাথায় বাজ পড়েছে, কারণ তার আগে প্রতারণার আঁচ করতেই পারেননি গ্রাহকরা। আকাইপুর গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ছোট ছোট মাইক্রো লেভেলে টাকা তুলতেন। কারো কাছ থেকে 20 টাকা, কারো কাছ থেকে 30 টাকা। তারপরে সপ্তাহে প্রতি শুক্রবার ওরা আসতো, সেভাবে ওরা টাকা নিয়ে যেত। এসে ওরা আসতো তো বেশ স্টাইল দিয়ে আসতো, স্কুটি বুটি নিয়ে। দেখে মনে হতো যে একদম অফিসার, ব্যাংকের ম্যানেজার। প্রতারিতদের অভিযোগ, আস্থা অর্জনের জন্য কিছু টাকা ফেরতও দিয়েছিল এই সংস্থা। 1 বছর হবো টাকা 3200 টাকা জমেছে, সেই টাকাটা আমরা তুলে নিয়েছি। টাকা নিয়ে তারা অধিক সুদে পরবর্তীতে রিটার্ন দেবেন, এই প্রত্যাশা দিয়ে আপনার খুশিতে আমার খুশি বলে এইভাবে তারা কাজ করতেন। খুশি দূরের কথা, জমানো টাকা হাতছাড়া হওয়ার পর গ্রাহকরা এখন কাঁদছেন। কষ্টে তো টাকাগুলো রাখি, আর সেটা যদি না পাই তাহলে কেমন লাগে তখন। বিশ্বাস রাখেনি বেআইনি অর্থলগ্নি সংস্থা। খোঁজ নিতে গিয়ে জানা যায়, শুধু আকাইপুরই নয়, একাধিক জেলায় ছড়িয়ে রয়েছে কল্পিতা মাইক্রোফাইন্যান্সের অফিস। সোশ্যাল মিডিয়ায় সংস্থার পেজে সেই সব সংস্থায় কর্মখালির বিজ্ঞাপন। সেখানেই মেলে নদিয়ার চাকদহে সংস্থার সদর দফতরের ঠিকানা। সংস্থার আধিকারিকদের খোঁজে TV9 বাংলা পৌঁছে গিয়েছিল সেখানে। বেআইনি অর্থলগ্নি সংস্থার কর্মীদের দেখা মেলেনি, তবে সংস্থার মালিকের প্রাক্তন স্ত্রীর বক্তব্য মিলেছে। স্বামী এক্স হাজব্যান্ড শুভম দত্ত। শুনছি যে তার মানে আমার হাজব্যান্ডের সে চিট ফান্ড করেছিল কল্পিতা মাইক্রোফিন্যান্স নামে। সেখান থেকে অনেক টাকা পয়সা লোকের মেরে তারা পালিয়ে যায় এখান থেকে। এখন শুনছি এই বাড়িটাও বিক্রি করে দেবে, লুকিয়ে এরা বাড়ি বিক্রি করছে, কেউ এখানে আসছে না কিন্তু বাড়ি বিক্রি করে দিচ্ছে। থানার থেকে তালাও মেরে দিয়ে গেছিলো আমি শুনেছিলাম, সেই তালা ভেঙে তারা জিনিসপত্র কি করে বের করে নিয়ে যায় আমি বুঝতে পারছি না। থানার লোকও কি করছে। এখন হাজবেন্ডেরা কোথায় পলাতক? হ্যাঁ, সবাই পালিয়ে গেছে, কেউ নেই এখানে। অনেক চেষ্টা করছি, সবার ফোন বন্ধ। তার মানে প্রতারণা করে সংস্থার মালিক কর্মীরা সব ভোকাট্টা। আকাইপুর পঞ্চায়েতের উপপ্রধানের আশঙ্কা, প্রতারণার অঙ্কটা কোটি ছাড়াতে পারে। কয়েক কোটি টাকারও বিষয়টা আসতে পারে। এরা থানায় গেল, থানায় গিয়ে ওরা রিপোর্ট করেছে। ফান্ডটার বিষয়টা আমরা কিন্তু আগে জানতাম না। পাবলিক যখন এরা বন্ধ করলো তখন আমাদের পঞ্চায়েতের কাছে আসলো যে এই ব্যাপার। পঞ্চায়েতের নজর এড়িয়ে কিভাবে এই
মাইক্রোফিন্যান্স কোম্পানি, চিটফান্ড কোম্পানি তারা খুলতে পারলেন, কিভাবে তারা অফিস করতে পারলেন, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। না, আমাদের কাছে আসলে জানায়নি তো, জানবো কি করে? গোপনে গোপনে আপনার পঞ্চায়েতে কেউ একটা ব্যবসা করে চলে যাচ্ছে, আমার নলেজে জানতে ছিল পারছেন? না না না। হ্যাঁ, এইবার থেকে আমরা সেটা নেব, পদক্ষেপ নেব। সালটা 2013-14 কলকাতা থেকে জেলার প্রত্যন্ত এলাকা চিটফান্ডের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। 10 বছর পরও সেই একই কায়দায় সেই লোক ঠকানোর কারবার। সাধারণ মানুষজন তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন, গোপালনগর থানা এই গোটা ঘটনা তদন্ত করছে, কিন্তু এই টাকা কি আদৌ উদ্ধার হবে, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাস ও মহাদেব কুণ্ডু, TV9 বাংলা। আসলে কি বলুন তো, কেউ লুকিয়ে চুরি করছে, কেউ করছে খুললাম খুললাম। এই যেমন বর্ধমানের খণ্ডঘোষের কথা বলি, সেখানে তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতে হুকিং করে বিদ্যুৎ চুরি হচ্ছিল বলে অভিযোগ। সে কথা স্বীকারও করে নিয়েছিলেন শাসক নেতার আত্মীয়। যদিও বিধায়কের দাবি শ্বশুর বাড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আর এই খবর দেখানোর পরই হুকিং এর যাবতীয় সরঞ্জাম ভ্যানিশ। দেখুন, কথায় আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। চুরি করেছিলেন, সেই চুরি হাতে নাতে ধরা পড়েছে। আর চুরি ধরা পড়তেই বেজায় অস্বস্তিতে তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়ি, কারণ বিদ্যুৎ চুরির অভিযোগ খোদ শাসক দলের বিধায়কের আত্মীয়দের বিরুদ্ধে। প্রশাসন হোক কিংবা দল, মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। একই আইন, ল মাস্ট বি অ্যাপ্লাইড টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল। কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগ, দোতলা এই বাড়িটা তাঁর শ্বশুর বাড়ি। সেখানে এই বিতর্কের বাস। অভিযোগ, হুকিং করে বিদ্যুৎ চুরি চলছে এই বাড়িতে। বাড়ির সামনে দিয়েই চলে গেছে বিদ্যুতের হাই টেনশন তার। সেখান থেকে সুন্দর করে টানা দুটি তার পৌঁছে গিয়েছে পেল্লায় বাড়ির অন্দরে। মানে হুকিং, মানে খুল্লা চুরি। বিধায়কের শ্বশুর বাড়িতে বিদ্যুৎ চুরির অভিযোগে খণ্ডঘোষের তাঁতিপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। চুরির অভিযোগ প্রকাশ্যে স্বীকারও করে নিয়েছেন তৃণমূল বিধায়কের শাশুড়ি। তাঁর সাফাই, এমএলএ শ্বশুর বাড়িতে হুকিং? কারেন্ট আছে আমার? হ্যাঁ, কারেন্ট তো আছে, কিন্তু হুকিং তো লজ্জার বিষয়। তো বিধায়কের শ্বশুর বাড়ি, খণ্ডঘোষের বিধায়ক, তার বাড়িতে হুকিং করা হয়েছে তো। হ্যাঁ, তো আপনার এই বাড়িতে আবার পাকা বাড়িতে, দুটো বাড়িতেই তো হুকিং। বাড়িতে হুকিং করা কি ঠিক হয়েছে? হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই নাকি এরপর নবীনচন্দ্র বাগের কে হন? শাশুড়ি মা। পাকা বাড়ির পাশে মাটির বাড়িতেও হুকিং করে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠছে, যেখানে পেল্লায় বাড়ি রয়েছে সেখানে বিদ্যুৎ চুরি করার প্রয়োজন পড়ল কেন? শাশুড়ির দাবি, 10,000 টাকা বিদ্যুতের বিল মেটানোর আর্থিক সামর্থ্য নেই, তাই এই পন্থা। এরকম কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল ওটা। দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটাতে হুকিং করা? ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে কারেন্ট, ওটাই। আচ্ছা, 10,000 টাকা বিল এসছে না, দিতে পারিনি বলে। সর্ষের মধ্যেই ভূত। খোদ তৃণমূল কংগ্রেসের খণ্ডঘোষের বিধায়কের শ্বশুর বাড়িতে হুকিং এর ঘটনায় সরব বিজেপি। বিরোধী শিবিরের তোপ, যেখানে বিদ্যুৎকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপর যে হারে মাসুল বাড়িয়ে যাচ্ছে, এই বিদ্যুৎ নিয়ে এত বড় বড় কথা, অথচ খোদ সংসদ বা বিধায়ক তাদের বাড়ির লোকজন যদি এইভাবে চুরি করেন, এবং নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মী, তৃণমূল কংগ্রেসের মাথা থেকে পাপ দিয়ে চোর, তাদের বাড়ির লোক চোর, এইভাবে যদি চুরি করতে থাকে, এতে সাধারণ মানুষের উপর মাসুল বেড়ে যাচ্ছে। বিধায়কের শ্বশুর বাড়িতে বিদ্যুৎ চুরির ঘটনায় জেলা শাসক জানিয়েছেন, ঠিক আছে, আমরা এগুলো এসবিসি ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। পাড়ার লোকেরা ছি করছেন। যদিও খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের দাবি, শ্বশুর বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই। অন্যায় করলে প্রশাসন আইন অনুযায়ী পদক্ষেপ করবে। প্রশ্ন হলো, যেখানে বিদ্যুতের দামে নাজেহাল অবস্থা আমজনতার, সেখানে বিধায়কের শ্বশুর বাড়িতেই দিনের পর দিন বিদ্যুৎ চুরি চলছিল। প্রশাসন কিছুই জানতো না। জেলা শাসক তদন্তের কথা বলেছিলেন। TV9 বাংলা এই খবর দেখানোর পরেই ঘটনাস্থলে ছোটেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। কিন্তু ততক্ষণে হুকিংয়ের তার ভ্যানিশ। হাই টেনশন থেকে বাড়িতে টানা হুকিংয়ের তার গায়েব। স্থানীয়দের অনুমান, খবরের জেরেই তড়িঘড়ি হুকিংয়ের তার খুলে ফেলেছেন বিধায়কের শ্বশুর বাড়ির লোকেরা। বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার গৌতম দত্ত জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে হুকিংয়ের সন্ধান মেলেনি, কিন্তু খোদ বিধায়কের শ্বশুর বাড়ির লোকেরাই তো অভিযোগ মেনে নিয়েছিলেন। তাহলে তারপরেও কি পদক্ষেপ হবে না? খণ্ডঘোষ থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। আসলে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের।
এদিকে সকালে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে হুকিং করার অভিযোগ আর বিকেলে বাংলার আবাস যোজনায় নাম থাকার অভিযোগে ফের বিতর্ক খণ্ডঘোষের বিধায়কের শ্বশুরবাড়ি। অভিযোগ, পাকা বাড়ি রয়েছে তা সত্ত্বেও বিধায়কের শাশুড়ির নাম উঠেছে কোথায়? বাংলা আবাস যোজনায়। তিনি কি বলছেন শুনুন। বাড়ি দেখছি আমার দুটো ছেলে করেছে। দুটো ছেলে করেছে। আর এই আমরা যা হয়েছে এটা আমার বাড়ি। আচ্ছা, আমি এখানেই থাকি। যদিও সুমিত্রা রায় ছেলে মানে বিধায়কের শ্যালক অন্য কথা বলছেন। আপনাদের দোতলা বাড়ি তো, তা সত্ত্বেও বাড়ি? অনেকদিন আগে নাম দেওয়া ছিলেন, হ্যাঁ, তখন ওটা মায়েদের। সিপিএ নাম বলে নাম আর এটা দেওয়া আছে। এটা আমাদের প্লট আলাদা হলো, এটা কি করা যায়? একজনকে দোতলা বাড়ি সত্ত্বেও আর একজনকে বাড়ি করবে? করা যায়।